উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি দ্য লেজেন্ডারি লাইফ অফ কুন লিউ পর্ব 10। শুরুতেই প্রথমে দেখায় যে জিনফেং আর সুফাং মহলের পশ্চিমের দিকে শীতমহলে উপস্থিত হয়ে গেছে। তারা ঘুমোচ্ছে, তখনই জিনফেং দেখতে পায় তার বিছানার মধ্যে একটা বড় ধেড়ে ইঁদুর। এই সুফাংকে ডেকে তোলে এবং বলে একটা বড় ঝাড়ু আন। সুফাং একটা বড় ঝাড়ু আনলে জিনফেং নিজের গায়ে চাদর দিয়ে ইঁদুরের উপর চাপা দিয়ে দেয়। পর তাকে সুফাং বেধড়ক পেটাতে থাকে। কোন ভাবে চাদর সরিয়ে দেখে ধেড়ে ইঁদুরটা গায়েব হয়ে গেছে, সেখানে আর নেই। তারপর তারা দুজন শান্ত হয়ে বলতে থাকে, ঠিক আছে বাবা, বড় ধেড়ে ইঁদুরটা চলে গেছে। ফেং সুফাংকে জানায় যে পেটা শোয়ার জন্য এটা একদম খা খা করছে, কারণ সে গতকাল দুপুরে সামান্যই খেয়েছিল, রাতে আর কিছু খেতে পারেনি। ঠিকমতো সে ঘুমোতেও পারছে না। সুফাংও বলে হ্যাঁ, তারও ভীষণ খিদে পেয়েছে, তো তাদের শীতমহলে কোনো খাবার দাবার নেই। সুফাং জানায় জিনফেংকে যে ভোর হতে বেশিক্ষণ নেই, তাহলে তারা একেবারে প্রাতরাশ করতে পারবে, আর কিছুক্ষণ অপেক্ষা। জিনফেং বলে তার জন্য খিদে সহ্য করা সম্ভব না। সে সুফাংকে একটা পরম কৌশল দেখাচ্ছে, এভাবেই তারা খাবার জোগাড় করবে এখনের জন্য। পর দেখায় সুফাং আর জিনফেং ঘর থেকে বেরোয়। জিনফেং এর হাতে গুলতি, গুলতি দিয়ে টেপ করে আকাশে উঠতে থাকা একটা পায়রাকে মেরে ফেলে। কি হাতে নিয়ে সুফাং অনেক প্রশংসা করে জিনফেং এর যে তার কাছে এরকম পরম কৌশল আছে। সে এটাও জানতে চায় কিছুক্ষণ আগে বড় ইঁদুরটাকে মারতে জিনফেং এই কৌশলটা কেন প্রয়োগ করেনি। জিনফেং বলে সে খেয়াল করতে পারেনি, কিন্তু ঠিক আছে, এখন সেই পাখিটা ফেং সুফাং আর জিনফাং এর জন্য তৈরি করবে, তারা খেয়ে তাদের ক্ষুধা নিবারণ করতে পারে। সুফাং মনে মনে জিনফেং এর বিষয়ে ভাবে যে সে কত ভালোই মালকিন পেয়েছে। খুব ভালো মালকিন হয়তো সে আগে কখনো পেত না, কারণ তার মনে হয় এতদিনে যত মহারানী দেখে এসছে জিনফেং তার থেকে অন্যতম, অনেক ভালো, ভীষণ দয়ালু একজন মানুষ। এদিকে দেখায় মহারাজ ঝ্যাং গার্ডেন দিয়ে হাঁটতে হাঁটতে সে মাংস ঝলসানোর গন্ধ পায়। এদিকে যাওয়ারই সিদ্ধান্ত নেয়। রানী জিনফেং এ থাকা শীতমহলে সে আসে। এদিকে দেখায় জিনফেং আর সুফাং মিলে সেই পায়রার মাংস ঝলসাচ্ছে। ফেং সুফাংকে জানাচ্ছে যে গ্রিল করতে সে এক্সপার্ট। গ্রামে সে যখনই গ্রিল করতো কোনো মাংস, চারপাশ থেকে অনেক জঙ্গলি বিড়াল চলে আসতো সেই গন্ধে। সুফাং জানায় যে ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে এই পায়রার মাংসের। এদিকে দেখায় রাজা ঝ্যাং শীতমহলে উপস্থিত হয়ে গেছে এবং সে লুকিয়ে দাঁড়িয়ে জিনফেং আর সুফাং এর বলা কথা শুনছে। সুফাং জিনফেংকে বলে যে তার ভীষণ খারাপ লাগছে, কারণ তার জন্যই হয়তো এই অবস্থা হয়েছে রানীর, কারণ সে ভালোভাবে দেখভাল করতে পারেনি রানী। জিনফেং জানায় যে সুফাং এর এতে কোনো দোষ নেই, বরং উল্টে জিনফেং এর এইসব কাজকর্মের জন্য সুফাং তার সাথে ফেসে গেছে। জিনফেং সুফাংকে নিজের হাতের পোড়া মাংস ও পাখি দেখিয়ে বলে এর সব থেকে মজার বিষয় কি। সুফাং বলে এটা দেখে তো তার দয়নীয় মনে হচ্ছে, পাখিটা মারা গেছে। উত্তরে জিনফেং বলে একদমই না, মজার বিষয় হচ্ছে যে মাংসটা তৈরি হয়ে গেছে, এখন তারা এটা খেতে পারবে। যে জিনিসগুলো তাদের সবাইকে বিরক্ত করে সেগুলো সব অতীত, এটাই সব থেকে মজার বিষয়। জিনফেং বলে সুফাংকে এবার এত কষ্ট না করে জিনফেং এর মুখের দিকে তাকিয়ে একটু হাসতে। সুফাং ও খিলখিল করে হেসে দেয়, তা মুক্ত হয়ে। সুফাং জিজ্ঞেস করে জিনফেংকে যে মহামহিম রাজা ঝ্যাংকে কি সে ক্ষমা করতে পারবে, সে যে তাকে শীতমহলে পাঠিয়েছে তার কোনো দোষ না থাকা সত্ত্বেও। জিনফেং জানায় সুফাংকে যে সে ভালো, তার মন লিফট করার জন্য কথা বলছিল। প্রতিটা দিন একটা নতুন দিন, এগুলোকে নতুন আগ্রহে জড়িয়ে ধরা উচিত। সুফাং কোনো বিশ্বাসঘাতকের কথা বলে ভালোটাকে খারাপে ডাইভার্ট করে ফেলতে পারে না। ঠিক জানায় সুফাংকে যে রাজা ঝ্যাং একজন ইভিল মানুষ, ভুল কিছুই দেখেনি, বরং তাকে অপছন্দ এতই করে জন্য জিনফেংকে মিথ্যে দোষ দিয়ে শীতমহলে পাঠিয়ে দিয়েছে। ফেং বলে যে খুব ভালোই হয় যে শীতমহলে যদি সবসময় রেখে দেয় জিনফেংকে রাজা ঝ্যাং, কারণ সে যদি শীতমহল থেকে বেরোয় তাহলে আগেই প্রতিশোধ নেবে ঝ্যাংয়ের উপর। ফেং জানতে চায় যে কিভাবে প্রতিশোধ নেবে রাজা ঝ্যাংয়ের উপর সে। ফেং জিজ্ঞেস করে যে রাজা ঝ্যাংয়ের কি কি জিনিস পছন্দ। ফেং জানায় রাজা ঝ্যাংয়ের পছন্দ হট স্প্রিং, তারপর বেইকি খেলা আর ওই থেকে পাঠ গ্রহণ করা। ফেং জানায় সে তার হট স্প্রিং এর মধ্যে 1 ডজন খানেক জোঁক ছেড়ে দেবে। বেইকি খেলার গেমের মধ্যে আঠা ফেলে দেবে, সব গেমটাই পুরো আঠা হলেও হয়ে যায়, আটকে যায়। তার প্রিয় বইপত্রের মধ্যে সে কালো রং করে দেবে যাতে একটা অক্ষরও সে না পড়তে পারে। এদিকে দেখায় রাজা ঝ্যাং ঘুম থেকে উঠে পড়েছে। সে তার সুয়ানকে দেখে বলে গাড়ি প্রস্তুত করতে এক জায়গায় তারা যাবে। জিজ্ঞেস করে এত সকলে মহারাজ কোথায় যেতে চাইছে। ঝ্যাং জানায় যে এই জায়গায় অনেক আগেই যাওয়া উচিত ছিল রাজা ঝ্যাংয়ের। এদিকে দেখায় গ্র্যান্ড চ্যান্সেলরের বাড়ি। গ্র্যান্ড চ্যান্সেলর লিউশির অ্যাটেন্ডার মিস্টার ইউ তাকে জানাচ্ছে গতকাল ঝামেলা হওয়ার পর সেনেও প্রাণ চলে গেছে, সে সুইসাইড করে নিয়েছে। সে এতে শুধু বলে। মিস্টার ইউ লিউশিকে বলে যে এত কিছুর পর রাজা ঝ্যাং কি লিউশির ভালো উদ্দেশ্য বুঝতে পারবে। সে বলে ভালো উদ্দেশ্য, তার এমন কোনো ভালো উদ্দেশ্য নেই। সে শুধুমাত্র এটাই চায় যে রাজা ঝ্যাং সহজে না মারা যায়, কারণ এতে তার মেয়েকে অর্থাৎ জিনফেংকে রাজমহলে বিয়ে দেওয়ার উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যাবে একেবারে। তারা যে পরিকল্পনা করে এসছে সেটাও ব্যর্থ হয়ে যাবে। লিউশির ভবিষ্যতে যা পাওয়ার ইচ্ছা সেটাও পাওয়া হবে না। মিস্টার ইউ জানতে চায় লিউশির থেকে যে আগে একবার কিঞ্চি প্যালেসে রাজার সুরাপাত্রে বিষ প্রয়োগ করার পর দ্বিতীয়বার জানে ধরা পড়ে যেতে পারে, এরপরও সেনেও কেন বিষ প্রয়োগ করেছিল। লিউশি জানায় এই বিষ প্রয়োগের কথা আগেই জানিয়ে দিয়েছিল সে লিউশিকে। এই বিষয়ে সে আগেই জানতো যে সেনেও প্রতিশোধ নিতে চায়। তো কিঞ্চি প্যালেসে রাজা বেঁচে যাওয়ার পর ভয় পেয়ে গেছিল যে লিউশি সেনেওকে আগে সরিয়ে দেবে। সে যে করে হোক
রাজাকে সরানোর চেষ্টা করছিল প্রথম থেকেই। মিস্টার ইউ জানতে চায় এখন যেহেতু মহারাজ জেনে গেছে যে জিনফেং কোনোভাবেই দোষী না, তাহলে কি তাকে শীতমহল থেকে ছেড়ে দেবে? লিউশি জানায় মিস্টার ইউকে যথাসম্ভব না, যা সামান্য বোকা এবং বিদু পুরোটা না, যথেষ্ট চতুর, এটা মানতেই হবে। এখনই দেখায় যে লিউশির বাড়ির অন্য একজন অ্যাটেন্ডার এসে লিউশিকে জানাচ্ছে যে বাইরে মহারাজ ঝ্যাং তার সাথে দেখা করতে এসেছে। লিউশি মিস্টার ইউকে বলে দেখো সে ভাবছিল আর চলে এসেছে মহারাজ তাদের বাড়ি। লিউশি জানায় তার অ্যাটেন্ডারকে মহারাজকে চলে যেতে বলতে। অ্যাটেন্ডার লিউশিকে জানায় যে মহারাজ জানিয়েছে যে লিউশি যেহেতু অসুস্থ তাই সে তাকে দেখতে এসেছে। সে জানিয়ে দেয় সে মহারাজকে লিউশি এতটাই অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছে না, তাই তাকে চলে যেতে। মিস্টার ইউ লিউশির থেকে জানতে চায় যে সে এরকম কেন করছে। সভাতেও কিছুদিন ধরে উপস্থিত ছিল আর এখন মহারাজকে অ্যাভয়েড করছে। তোরে লিউশি জানায় কারণ মহারাজই তো চাইছে যে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে, সে নিয়ন্ত্রণ করুক, সে একদম অপছন্দ করে তাই সে এটা করছে। পর সে মিস্টার ইউকে বলে যে তার বউ ইউফুকে বলছে পেছনের দরজায় দাঁড়াতে। মহারাজ চলে গেলে সে তার বউকে নিয়ে এত সুন্দর দিনে বাইরে একটু হাঁটতে বেরোবে, ঘুরবে ফিরবে। লিউশির অ্যাটেন্ডার এসে রাজা ঝ্যাংয়ের সামনে জানিয়ে দেয় যে এগুলো লিউশি বলতে বলেছে যে তার শরীর ভীষণ খারাপ তাই সে দেখা করতে পারবে না। ঝ্যাং বলে এটাও স্পষ্ট এবং প্রবল তার কথাবার্তা যে দেখা করতে চায় না লিউশি তার সাথে। ঝ্যাং তার অ্যাটেন্ডার সুয়ানকে বলে যে ডিগ্রিটা এনেছে সেই ঘোষণাটা ভালো করে দিতে। ডিগ্রির মধ্যে ঘোষণায় জানানো হয় যে লিউশি যেহেতু অসুস্থ তাকে সময় দিচ্ছে সুস্থ হয়ে যাওয়ার, কিন্তু 7 দিনের মধ্যে রাজার রাজ্যাভিষেক। প্রধানমন্ত্রী হিসেবে লিউশি দেশের স্তম্ভ কার্যের, তাকে রাজ্যাভিষেকে রাজার উপস্থিত থাকতে হবে। ডিগ্রি শোনানো শেষ হলে সুয়ান লিউশির অ্যাটেন্ডারকে সেই ডিগ্রিটা দিতে চায়, তো সেই অ্যাটেন্ডার ডিগ্রি ঘোষণা গ্রহণ করতে অস্বীকার করে। তখন বলে সুয়ানকে ডিগ্রিটা ছুঁড়ে লিউশির ঘরে দিয়ে দিতে, আর সুয়ান সেটাই করে। পর তারা রাজমহলের দিকে এগিয়ে যায়। এদিকে দেখায় লিউশি এবং ইউংফু তাদের জামাইয়ের ঘোড়ার গাড়ি চলে যেতে দেখছে। ইউংফু লিউশি থেকে জানতে চায় এই হুকুমনামার মানে কি। লিউশি জানায় যে রাজা চাইছে স্বয়ং রাজ্যাভিষেকে গিয়ে লিউশি তাকে মাথায় ক্রাউন পরিয়ে আসুক, এটা দারুণ একটা রণনীতি। ইউংফু বলে লিউশিকে যে সে কি ষড়যন্ত্র করছে জানে না, তো তাদের জামাই তাদের দরজায় এসে ফিরে গেল, লিউশি তাকে ঢুকতে দিল না, এটা কেমন কথা। ইউংফু এক্ষুনি গিয়ে তার জামাইকে আমন্ত্রণ করবে। লিউশি বলে এইসব পরে হবে, এখন সে তার বউয়ের সাথে হাত ধরে ঘুরতে চায় রাজধানী। ইউংফু তো রাজধানীর কিছুই চেনে না তাই সে তাকে দেখাতে চায়। এদিকে দেখা কমান্ডার সু রাজা ঝ্যাংকে জিজ্ঞেস করছে যে লিউশির তো ভেতরে থাকাই উচিত, রাজা ঝ্যাং তাহলে লিউশিকে বাইরে আনতে চাইছে কেন তার বাড়ি থেকে। রাজা ঝ্যাং জানে এটা মানতেই হবে যে লিউশি একজন অত্যাধিক চতুর, চালাক এবং খতরনাক মানুষ। আর যাই হোক যেভাবেই হোক নিয়ন্ত্রণে রাখে রাজ্যসভাকে। বহু অধিকারী ভীষণ ভয় পায় লিউশির কথায়, যেহেতু অনেক কিছু চলে, অনেক অধিকারীকে ভীষণভাবে মানে। সে অনুপস্থিত থাকলে রাজার রাজ্যাভিষেকের বড় সমস্যা হতে পারে, অসহজ হতে পারে নিয়ন্ত্রণ করা। বহু অধিকারী এরকম আছে যারা রাজা ঝ্যাংকে এবং লিউশিকে পছন্দ করে না, মাত্র লিউশির ভয়ের জন্য তারা চেপে থাকে। লিউশি যদি ঘরের ভেতর থাকে তাহলে রাজা ঝ্যাংয়েরই রাজ্যাভিষেকের পরও নিয়ন্ত্রণ করতে সমস্যা হবে। কমান্ডার সু রাজা ঝ্যাংয়ের কাছে জানতে চায় তাহলে এখন তাদের কি করা উচিত। রাজা ঝ্যাং কমান্ডার সুকে জানায় যে সে চাইছে যে লিউশি তাকে তাজ পোশাক পরা, এতে এটাই প্রমাণ হবে যে লিউশি মানে এবং সবাই জানে রাজা এখন একজন অ্যাডাল্ট হয়ে গেছে। এ যদি এখনো তাকে নিয়ন্ত্রণ আর সিংহাসন না ছাড়ে তাহলে এটা হবে রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। কমান্ডার সু জানতে চায় যদি রাজা ঝ্যাংয়ের কাছে যদি লিউশি রাজ্যাভিষেকে উপস্থিত না হয় তাহলে কি হবে। রাজা ঝ্যাং জানায় তাহলে এটা হবে যে রাজ্যের প্রজা কানাঘুষো করবে, দোষ দেবে, নিন্দা দেবে তাকে। তারপরও মহারাজ ঝ্যাং সময় পেয়ে যাবে লিউশির আসল উদ্দেশ্য বের করার। কমান্ডার সু রাজার কাছে জানতে চায় এখন যখন সবকিছু ঠিক হয়ে গেছে, সবকিছু জানা হয়ে গেছে ঠিক ভুল, বলে কি রানীকে শীতমহল থেকে মহলে ফিরিয়ে আনবে রাজা ঝ্যাং। রাজা ঝ্যাং বলে এটা করা কখনোই ঠিক হবে না, কারণ এখন পরিস্থিতি আলাদা। রাজা ঝ্যাং কোনোভাবেই চায় না যে লিউশি আর রাজা ঝ্যাং এর মধ্যে বাধা হয়ে দাঁড়াক জিনফেং। কমান্ডার সু হেসে বলে এটাই কি শুধুমাত্র কারণ। সে এখানে ভীষণ কৌতূহলী, বলে যে সে ভাবছে হয়তো মহারাজ রানী জিনফেংকে ছাড়তে চাইছে না, রানী যদি মহলে চলে আসে সে হয়তো মহল ছেড়ে চলে যাওয়ার বায়না করবে। রাজা ঝ্যাং বলে না ঠিক আছে, সে তাকে আবার স্পষ্ট করে সব বোঝাচ্ছে। বলে এটা মিয়া বিবির মাঝখানের ব্যাপার, সে থাকতে চায় না বলে সে বিদায় নিয়ে চলে যায়। ঝ্যাং বিরক্ত হয়ে বলে কমান্ডার সুকে কেয়ারলেস। এদিকে দেখায় জিনফেং আর সুফাং ঘুম থেকে উঠে পড়েছে এবং তারা দুজন খাবার নিয়ে কথা বলছে, কারণ তাদের পেট আবার খালি হয়ে গেছে। তখনই দেখায় যে মহল থেকে একজন মহিলা এসে জিনফেং আর সুফাং এর জন্য খাবার দিয়ে গেছে। সুফাং সেই অ্যাটেন্ডারকে বলে এই খুব পর্যাপ্ত পরিমাণে না, তো কম খাবারে তাদের পেট ভরবে না। এই অ্যাটেন্ডার মহিলাটা জানায় যে রাজা জানিয়েছে রানীর এখন ডায়েটে যাওয়া প্রয়োজন। ফেং বলে কোনো ব্যাপার না, মহারাজকে গিয়ে এটা জানিয়ে দিতে সেই যতটুকু খাবার পাঠিয়েছে ততটুকুই দয়ালু মহারাজ ঝ্যাং। আসলে রাগের মাথায় টোন কেটে কথাটা বলে। ফং জানতে চায় তারা ক্ষুধা নিবারণ করবে কি করে। উত্তরে জিনফেং জানায় নিজেদের পেট নিজেদেরই ভরতে হবে। এদিকে দেখায় জিনফেং আর সুফাং পাতকুয়া থেকে বালতি দিয়ে জল বার করে সেটা পান করার চেষ্টা করছে, কিন্তু জল বের করার পরই সুফাং বলে যে এটা অপরিষ্কার জল, তারা গ্রহণ করতে
করতে পারবে না। ফেং জানায় এই সবকিছু মহারাজের চাল। এই কতটা অমানবীয় নির্দয়ী যে সামান্য জলও তাদের পান করতে দিচ্ছে না। এদিকে দেখায় রাত হয়ে গেছে এবং বাইরে বৃষ্টি ঝরছে। শীতমহলের ভেতরে ফেং আর সুফাং কথা বলছিতে তাদের দুজনেই ক্ষুধার্ত, তাদের ভীষণ খিদে পেয়েছে। ফেং জানায় যে আগের দিনের মতো সেই গুলতি দিয়ে কোনো পাখি শিকার করে তারা ক্ষুধা নিবারণ করতে পারে। ফেং জানে বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, এখন কোনো পাখি বাইরে থাকবে না। হঠাৎই তখন তারা দেখে যে তাদের ঘরের ছাদে শীতমহল থেকে জল লিক করে পড়ছে। ফেং রাজের মাথায় ডুয়ানিউন ঝ্যাংয়ের নাম নিয়ে বলে যে অবিশ্বাসনীয় একটা মানুষ, কতটাই না অমানবীয়। কি ভাবছে যে ঝ্যাং এভাবে জিনফিংকে বুলি করতে পারে? বলে উঠতে গেলে সুফাং তাকে শান্ত করে বসায়। ফাং জিনফেংকে জানায় যে শান্ত হতে। শীতমহল অনেকদিন ধরে ফাঁকা। রাজা ঝ্যাং হয়তো এটা ইচ্ছা করে করেনি, সে হয়তো জানেও না এই বিষয়ে। ছাদের মধ্যে ছিদ্র হয়ে আর সুফাং এসেছে রাজা ঝ্যাংয়ের কাছে, এসে সমস্ত ঘটনা জানাচ্ছে। শীতমহলের অবস্থা খুবই খারাপ, ছাদ রিপেয়ার করা প্রয়োজন। ঠিক মতো খেতেও পায়নি, কারণ কম পরিমাণে খাবার দেওয়া হয়েছে। ও থেকে তারা জল তোলার চেষ্টা করেছিল, কিন্তু সেটাও খুবই অপরিষ্কার। শীতমহলে তারা বড় ইঁদুরও দেখতে পেয়েছে। রানীর উপর দিয়ে অনেক ধকল যাচ্ছে, সে ঠিক মতো খেতে বা ঘুমোতেও পারছে না। তবে চলতে থাকলে রানী কোনোভাবেই এনার্জি পাবে না কিছু করার। রাজা ঝ্যাং মনে মনে ভাবে সে কখনো কল্পনা করেনি যে লিউ জিনফিংকে এত কিছুর মধ্যে দিয়ে যেতে হবে। তো এই চালগুলো খুব ছোটখাটো। তারপর রাজা ঝ্যাং সুফাংকে ডেকে তার কানে কানে কিছু বুদ্ধি দেয়। এদিকে দেখায় লুকিয়ে সুফাং আর জিনফিং ইম্পেরিয়াল কিচেনে এসেছে। ফিং সুফাংকে বলছে কি অদ্ভুত বিষয়, এই সময় এখানে কোনো গার্ডরা পেট্রোলিং কেন করছে না? ফাং জানায় যে এখানে এখন কেউ পেট্রোলিং করবে না, সে গার্ডদের শিফটের টাইম জানে। ফিং জানতে চায় যে এই ইনফরমেশনটা সুফাং কোথা থেকে পেয়েছে। ফাং কথা ঘুরিয়ে বলে যে এখানে অনেক খাবার দাবার আছে, তারা তাদের পছন্দ মতো জিনিস নিয়ে নিতে পারে বলে বাকেট নিয়ে তারা তাদের সবজি মাংস চয়ন করতে থাকে। আসলে এখানে রাজা ঝ্যাংই সুফাংকে এই বুদ্ধিটা দিয়েছিল কানে কানে। যদিও পাকশালা থেকে বেরিয়ে জিনফিং সুফাংকে বলে এই যে পথ ধরে যাচ্ছে এটা তো শীতমহলের দিকে যায় না। উত্তরে সুফাং বলে এটা গোদামের দিকে যায়। যদি ভাগ্যশালী হয় তাহলে গোদাম ঘর থেকে কিছু জিনিসপত্র নিয়ে নেবে যা তাদের প্রয়োজন। ফিং জানায় তাদের যা অবস্থা হয়তো তারা ভাগ্যশালী হবে না। তখনই সুফাং দেখতে পায় যে কাঠের বোঝাই করা গাড়ি। সুফাং সেটা জিনফিংকে দেখালে জিনফিং বলে তারা সত্যি ভাগ্যশালী বলে তারা সেই কাঠের গাড়ি নিজেদের জন্য নিয়ে যায়। দিকে দেখায় শীতমহলে রানী জিনফিং তাদের ঘরের ছাদ রিপেয়ার করছে। সুফাং নিচে তাদের জন্য ভোজন প্রস্তুত করছে। সুফাং জানতে চায় জিনফিং এর থেকে রানী ওপরে ছাদে রিপেয়ার করছে কি এতে কিছু সাহায্য করবে। উত্তরে জিনফিং জানায় সে চায় না সুফাং এর কোনো সমস্যা হোক, কাজটা কঠিন, নিজের বিষয়টা দেখে নিচ্ছে। ফিং সুফাংকে বলে যে ছাদ মেরামত করার আগে তারা ঘরে শুয়ে ঘরের ভেতর থেকে ছাদ দেখে নিলে ভালো হতো। সুফাং বলে নিচে খাবার তৈরি হয়ে গেছে, খাবার খেতে খেতে তারা চাঁদ দেখে আনন্দ করতেই পারে। পর দেখায় যে তারা খাবার খেতে খেতে চাঁদের দিকে তাকিয়ে আনন্দ নিচ্ছে। দিকে দেখায় পরের দিন সকাল হয়ে গেছে এবং ফাং আবার পাতকুয়ো থেকে জল তুলে দেখে সেটা এখনো অপরিষ্কার। ফাং জানে এই জল এখনো ব্যবহার করার উপযুক্ত না। দিকে মাথা ঘুরিয়ে দেখতে পায় যে রানী জিনফেং তাদের প্রাকৃতিক একটা ফিল্টার তৈরি করেছে যে হাতে করে। ফাং জিজ্ঞেস করলে সে জানায় যে এর মধ্যে জল পরিশ্রুত হয়ে যাবে, তাতে তারা সেটা গ্রহণও করতে পারবে। জিনফেং সেই ফিল্টারের মধ্যে পাতকুয়োর অপরিষ্কার জল দিয়ে দিলে এটা পরিশ্রুত হয়ে বাইরে বেরিয়ে আসতে থাকলে সুফাং দেখে ভীষণ খুশি হয়। জানায় যে এখন তারা পরিশ্রুত জল পেয়ে গেছে, তারা এ দিয়ে তাদের সব কাজ করতে পারবে। ফেকে জানাতে থাকে যে সে একজন অদ্ভুত রানী, খুব ভালো মানুষ। এদিকে দেখায় লুকিয়ে রাজকুমারী ইউনিয়নের দাসদাসীরা তাদের উপর নজর রেখেছে আর রাজকুমারী ইউনিয়নকে গিয়ে তারা এইসব বিষয়ের খবর দিয়ে দেয়। ইউনিয়ন বলে যে তাদের কাছে খাবার দাবার আছে, জিনফেং এ থাকতেও সমস্যা হচ্ছে না, রাগারাগিও করছে না, কানাকাটিও করছে না, এটা কি করে হতে পারে? সেহেতু খুব সাবধান পূর্বক ভাবে এই পরিকল্পনা করেছিল। কন্যা ইউনিয়ন বলে রানী জিনফিং খুবই সাধন সম্পন্ন, তাই তো আছে সে তার প্ল্যান গেম আরো বেশি স্ট্রং করবে। পর দেখবে জিনফিং কি করে বিরক্ত না হয়। এদিকে দেখায় সুফাং আর জিনফিং তাদের জন্য খাবার প্রস্তুত করছে। উনি তাদের ঘরের মধ্যে একটা মৌচাক ছুড়ে দেয়, ভেতর থেকে প্রচুর মৌমাছি এবং বোলতা বেরিয়ে আসে। জিনফিং আর সুফাং সেই দৃশ্যটা দেখে মৌমাছি আর বোলতার গুনগুন আওয়াজ শুনে ভয় পেয়ে যায়। সেই জায়গা থেকে সরে ঘরের এক জায়গায় নিজেদের লুকিয়ে নেয়। কুমার ইউনিয়নের একজন দাসী সেই দৃশ্যটা দেখে সেই ইউনিয়নকে জানায় তাদের ভেতরে হয়তো সমস্যা হচ্ছে। এখন জিনফিং বুঝতে পারে যে বাইরে থেকে কেউ ওই কাজটা করেছে। সে সুফাং এর সাথে নাটক করে কথাবার্তা বলতে থাকে। তাদের উপর মৌমাছি বোলতা কামড়াতে শুরু করে। ভীষণ কষ্ট হচ্ছে, তারা জ্ঞান হারাবে, হয়তো চোখ মুখ হাত পা ফুলে যাবে, খারাপ হয়ে যাবে দেখতে। নাটকটা বুঝতে পেরে বলতে থাকে জিনফিং বলে যে সে রানীকে রক্ষা করার চেষ্টা করবে, মৌমাছি বোলতা সব সে তাড়িয়ে দেবে, রানী যেন কোনোভাবে বেহুশ না হয়ে যায়। কথাগুলো বাইরে থেকে দাঁড়িয়ে শুনতে পায় রাজকুমারী ইউনিয়ন। এভাবে ভীষণ মজার যে রানী বেহুশ হয়ে গেছে এটা সে দেখতে চায়। কথাটা সে তার দাসদাসীদের জানিয়ে মহলের ভেতরে ঢুকেই সে সুফাং বা জিনফিং কাউকে বেহুশ দেখতে পায় না। প্রবলেম তখন শুরু হয় যখন মৌমাছি আর বোলতা তার উপর হামলা করা শুরু করে। জিনফিং ইউনিয়নের খারাপ অবস্থা দেখে বেরিয়ে আসে। জিনফিং ইউনিয়নকে ধরে বাইরে বের করতে থাকে আর সুফাং তাদের গার্ড করে বেরিয়ে যায়। তারা তিনজন ঘরে দরজা বন্ধ করে দেয়। তারা তিনজনেই ছুটে বাইরে বেরিয়ে
আসে। জিনফেং রাজকুমারী ইউনিয়নে থেকে জানতে চায় যে সে ঠিক আছে কিনা, সে এখানে কেন উপস্থিত হয়েছে, এবং জিনফেংকে জানায় যে রানীর মাথায় হুল ফুটেছে। ফেং বলছে এই জন্যই তার মনে হচ্ছে যে এখানে খুব ব্যথা হচ্ছে, মাথাটা গরম হয়ে যাচ্ছে, ফুলে গেছে। রাজকন্যা ইউনিয়ন জিনফেং এর থেকে জানতে চায় সে তাকে সাহায্য করলো কেন, সেই তো তাদের জন্য এই বিপদের ব্যবস্থা করেছে। জিনফেং বলে কোনো ব্যাপার না, সে কখনোই চায়নি যে তার ছোট ননদ দেখতে মুখটা খারাপ হয়ে যাক, সে তাকে রক্ষা করেছে। এবং আর জিনফেং কথা বলতে থাকে এত কষ্ট করে তারা খাবার চুরি করলো, কিন্তু এখন তারা খাবার খাবে কি করে, এর মধ্যে যা অবস্থা হয়ে আছে। ইউনিয়নের মন এখানে একটু হলেও নরম হয়, সে কোনো রকমের কথা না বলেই সেখান থেকে চলে যায়। ফাং বলে জিনফেং কি অদ্ভুত মানুষ এই মহিলা, মানে কোনো অবিশ্বাসের জায়গায় নেই যে রাজকন্যাকে মহলে কেউ পছন্দ করে না। ধন্যবাদ পর্যন্ত না জানিয়ে সে চলে গেল এখান থেকে। জিনফেং সুফাংকে বলে আগে সে তার নিজের মাথার জন্য কিছু ওষুধ প্রস্তুত করে নি ফুলের ব্যথাটা কমানোর জন্য। সে সুফাংয়ের থেকে জানবে যে ইউনিয়নকে কেন অপছন্দ করে মহলের সবাই। দিকে দেখা মহলের ভেতরে কনসার্ট ডগারের কাছে লিউবাইউ এসেছে। ডগার লিউবাইউকে তার নিজের কাছে ডেকে পাঠিয়েছে। কনসার্ট ডগার লিউবাইউকে জানায় সে তার সাথে কথা বলতে চায়, তার জন্যই ডেকেছে। তখন থেকে বায়ু মহলে প্রবেশ করেছে। কনসার্ট ডগার আর এমপ্রেস ডগার দুজনেরই পছন্দ হয়েছে তাকে। ডগার এখানে রূপ আর গুণের দুটোরই প্রশংসা করে লিউবাইউ। ডগার লিউবাইউকে জানায় যে লিউসি খুবই ক্রূর মানুষ, এখানে তার মেয়ে খুবই সুন্দর এবং খুবই গুণী ভালো মানুষ। যখনই জিনফেং এর পাশে লিউবাইউকে দেখে, লিউবাইউকে রানী বলে ভুল করে, রাষ্ট্রের মাতৃতুল্য মডেলের মতো লিউবাইউ সেই লাইনে উপযুক্ত। এই কথাটা সে দেখানদারি এবং পালন পোষণের বিষয়ে বলতে পারে। জিনফেং আর লিউবাইউর মধ্যে কতটা তফাৎ। লিউবাইউ বলে সে এরকম চিন্তাধারা করার সাহস কখনোই করতে পারে না। ডাওগার জানায় যে ভাগ্যেরও খুব পরিহাস, লিউবাইউরই কোণে হয়ে আসার কথা ছিল, এই বিষয়ে সবাই জানতো। লিউবাইউ কনসার্ট ডাওগারকে জানে এটা অতীতের বিষয় আর এই বিষয়ে সে ভাবে না। আর কনসার্ট ডাওগার লিউবাইউকে বলে যে এই মহলে যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু যদি তার প্রয়োজন হয় সে যেন কনসার্ট ডাওগারকে জানাতে পারে, বা সে যদি কথাও বলতে চায় তাহলেও, কারণ সে এখন মহলে থাকছে এবং লিউবাইউর ভবিষ্যতের নির্ণয় আর তৈরি তাকে নিজেকেই করতে হবে। মাথা নাড়িয়ে সম্মত হয়। এদিকে দেখায় জিনফেং নিজের ওষুধ তৈরি করে নিজের মাথায় লাগাচ্ছে এবং তার কাছ থেকে জানতে চাইছে যে এটা কি হবে, কি সে লিংশু একাডেমিতে জন্য ওষুধ নিয়ে আসবে। ফেং জানায় তাকে বেশি ভাবতে হবে না, তার মা অর্থাৎ জিনফেং এর মা ইউংফু তাকে শিখিয়েছে যদি মৌমাছি বা পোলতা কামড়ে দেয় তাহলে জংলি ঘাস পিষে তাকে লাগিয়ে নিতে হবে, তে বিষ আর বেদনা দুটোই দূর হবে। ফাং জানায় যে মহারানী খুব ভালো মানুষের, সে অনেক কিছু জানে। জিনফেং বলে যে সেই গল্পটা বলতে যে রাজকুমারী ইউনিয়ন অপছন্দের কারণ কি মহলে। ফাং জানায় জিনফেং রাজকুমারী ইউনিয়ন যখন জন্মগ্রহণ করছিল কনসার্ট ডাওগারের দ্বারা, তখন কনসার্ট ডাওগারের হিস্টোরিয়া হয়ে গেছিল, প্রায় মরণাপন্ন অবস্থা হয়েছিল কনসার্ট ডাওগারের। আর এই থেকেই সকলের ধারণা হয়েছে যে ইউনিয়ন খুবই অনুকূল নয় রাজ্যের জন্য, তাই ইউনিয়নও ছোটবেলা থেকে খুবই অহংকারী উগ্র বসি আচরণ করে। সে প্রথম থেকেই ভালো ব্যবহার কারোর থেকেই পেয়ে আসেনি, তার পরিবারের থেকেও না। ফেং জানায় এখন সে বুঝতে পারছে যে ইউনিয়নের সামান্য ভালোবাসার প্রয়োজন, সামান্য কেয়ারের প্রয়োজন। একমাত্র জিনফেংই মহলে একা নেই যে একা কষ্ট পাচ্ছে, রাজকন্যা ইউনিয়নেরও একই অবস্থা। মহল নানা রকমের নিয়মে তৈরি, এখানে সমস্ত লোকেরা প্রচন্ড উন্নাসিক আর ঠান্ডা প্রকৃতির মানুষ। উনি দেখায় দাসদাসীদের নিয়ে রাজকন্যা ইউনিয়ন উপস্থিত হয়, সেখানে অনেক খাবার আর ওষুধ দিয়ে। জিনফেং এর সেই হুল ফোটার জন্য রাজকন্যা ইউনিয়ন ওষুধ দিয়ে বলে সে এনেছে এটা তার জন্য, খাবারও খেয়ে নিতে সে তার জন্য এনেছে, তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। জিনফেং জানায় যে এত খাবার আছে তারা সকলে মিলে খেতে পারে। রাজকন্যা ইউনিয়ন জানায় সে তার সাথে খেতে চায় না। ফেং তখন মজা করে বলে কেন সে তার জন্য খাবারে কি বিষ মিশিয়েছে। সাথে সাথে ইউনিয়ন খাবার খেয়ে তাকে প্রমাণ দেয় যে বিষ দেয়নি সে। জিনফেং হেসে বলে সে তো মজা করছিল ইউনিয়নের সাথে। জিনফেং সুফাং আর ইউনিয়ন দুজনের সাথেই খাবার গ্রহণ করতে বসে। খেতে খেতে কথা বলতে থাকে। জিনফেং রাজকন্যা ইউনিয়নকে জানায় যে খাবার পর তারা মাটির পুতুল বানাবে। ইউনিয়ন বলে যে মাটির পুতুল বানানোতে এমন কি মজা। জিনফেং বলে ঠিক আছে তাহলে, রাজকন্যা তো তাকে একটু কোম্পানি দিতেই পারে। রাজকন্যা ইউনিয়নও এতে হেসে খুশি হয়ে যায় এবং বলে যে সে তাকে কোম্পানি দেবে। এদিকে দেখায় রাজা ঝ্যাংয়ের সাথে এমপ্রেস ডাওগার কথা বলছে রাজ্যাভিষেকের বিষয় নিয়ে। আর মাত্র 6-7 দিনের মাথায় রাজা রাজ্যাভিষেকের পর সে অ্যাডাল্ট এবং প্রকৃত রাজা হয়ে যাবে, সমস্ত নিয়ন্ত্রণ তার হাতে চলে আসবে। তো এটাও ঠিক যে রানী ছাড়া রাজাকে শোভা পায় না রাজ্যের জন্য। রাজা ঝ্যাং এমপ্রেস ডাওগারকে জানায় সে জানে রাজ্যাভিষেকের পর তার উপর আরো অনেক দায়িত্ব আসবে, কর্তব্য বাড়বে, সে সেটা ভালোভাবে পরিশ্রম করে পালন করার চেষ্টা করবে রাজ্য এবং রাজ্যবাসীর জন্য। রাজা ঝ্যাং এমপ্রেস ডাওগারকে জিজ্ঞেস করে যে নির্বাসিত রানীকে কি তাহলে শীতমহল থেকে সে ভেতরে আনবে, এটা বলতে চাইছে এমপ্রেস ডাওগার জানে এখানে সে দ্বিতীয়বার বিয়ের কথা বলছে রাজা। সে লিউবাইউর কথা পেরেই ফেলে রাজা ঝ্যাংয়ের সামনে। এমপ্রেস ডাওগার জানায় যে লিউবাইউ একজন সুন্দরী, আকৃষ্ট এবং সুশিক্ষিত মহিলা।
রাজা এবং রাজ্যের জন্য দুটোই ভালো হবে। রাজা যদি এখানে মত থেকে থাকে এমপ্রেস ডগার তাহলে এই বিষয় নিয়ে এগোবে। রাজা ঝ্যাং এখানে বিবাহের প্রস্তাবের কথাটা ইগনোর করে দেয়। এমপ্রেস ডগারকে বিনম্রভাবে জানায় যে লিউশি উপস্থিত থাকছে না রাজমহলে এবং রাজপ্রাসাদের রাজসভার বৈঠকে, তার উপর কাজের চাপ অনেক বেশি। রাজা সমস্ত তার দায়িত্ব কর্তব্য পালন করে নিয়ে পরে ভবিষ্যতে এমপ্রেস ডগারের সাথে এই বিষয়ে কথা বলবে এই বলে তারপর সে চলে যায়। এদিকে দেখায় রানী জিনফিং রাজকন্যা ইউনিয়ন আর সুফাং মাটির পুতুল তৈরি করছে। জিনফিং রাজকন্যা ইউনিয়নের মতো দেখতে একটা পুতুল তৈরি করে তাকে গিফট করে। ইউনিয়ন সেই মাটির পুতুল পেয়ে ভীষণ খুশি হয়, মনে ভাবে আগে কখনো এভাবে কেউ তাকে গিফট করেনি কোনো মাটির পুতুল। না ইউনিয়ন জিনফিংকে বলে যে রাজার সামনে জন্মদিন আসছে, জিনফিং যদি তার জন্য কিছু গিফট প্রস্তুত করে, জন্মদিন পালন করে, তাহলে হয়তো রাজা খুশি হতে পারে। জানায় যে সেই বিশ্বাসঘাতকের নাম তার সামনে না নিতে, এরকম কাজ কখনোই করবে না। ইউনিয়ন জিনফিংকে জানায় যে কিছুদিন ধরে খুবই আপসেট হয়ে আছে মহারাজ, সে নিয়ে ওর প্রাণ চলে যাওয়ার পর থেকে সে খুবই মন খারাপে আছে। এটা শুনে সুফাং আর জিনফিং দুজনেই চমকে যায় যে সেনোর প্রাণ চলে গেছে, করে ঘটনা হলো। উত্তরে ইউনিয়ন জানায় সে পুরোটা জানে না, তো এটা সে বলতে পারে যে সুন্দর করে যদি মাটির পুতুল রাজার জন্য বানিয়ে, রাজা খুশি হয়ে জিনফিংকে হয়তো এই শীতমহল থেকে নির্বাসিত থেকে বার করে দেবে। জিনফিং জানায় এইসব বিষয়ে সে কিছু শুনতেই চায় না, সে ঝ্যাংয়ের জন্য এইসব কাজ করবে না, কোনো গিফট প্রস্তুত করবে না, ঝ্যাংয়ের জন্মদিন পালন করবে। কারণ শুধু রানীকে শীতমহলে সে নির্বাসনই দেয়নি, কোনো সমস্ত জিনিসপত্র কঠিন করে দিয়েছে। আবার প্রাণীয় গ্রহণও শুধু সমস্যা নেই, যে ঘরে থাকছে তার উপরও ছাদ ফুটো। কোনো ইউনিয়ন এখানে জিনফিং আর সুফানের সামনে স্বীকার করে রানীর সাথে যে সমস্যাগুলো শীতমহল হয়েছে এগুলো সমস্ত ক্রিয়েট করেছে রাজকন্যা ইউনিয়নই। সুফাং আর জিনফিং চমকে যায় তার কথা শুনে। বলে কি মেয়ে এটা? ওখানে সুফাং ও রানী জিনফিংকে তখন জানায় যে খাবার চুরি করা রাজকীয় পাকশাল থেকে গোদাম ঘরে যাওয়ার দিকে কার্টুন সামগ্রী রাজা তাদের জন্য প্রস্তুত করে রেখেছিল। কথাটা শুনে জিনফিং আর ইউনিয়নও চমকে যায়। ফেং বলে তারা দুজন শুরু কি করেছে, সেই একমাত্র যে এখানে বোকা। ফেং মনে মনে ভাবে যে রাজা ঝ্যাং তো তাকে বলেছিল যে রানীকে সে নির্বাসিত করছে আর শাস্তি দিতে চায়, এই কাজগুলো করার কি মানে দাঁড়াচ্ছে? ঝ্যাং কি এখানে চাইছে না যে রানী জিনফিং মহল ছেড়ে যাক? কোন ইউনিয়ন এখানে জিনফিং এর কাছে বায়না করতে থাকে যে রাজা ঝ্যাং এর জন্য সে যেন একটা মাটির পুতুল বানিয়ে দেয়। এদিকে রানী জিনফিং এর রাতে ঘুম আসতে থাকে না, সুফাং এবং ইউনিয়নের সব কথা মনে করতে থাকে। রাজা পরোক্ষভাবে কিভাবে তাকে সাহায্য করেছে। তখন রাজা ঝ্যাং এর জন্য মাটির পুতুল তৈরি করতে বসে। এদিকে দেখায় লিউবাইও নিজের নাচের প্রদর্শন করছে, মুদ্রা দেখাচ্ছে তার অ্যাটেন্ডার ফেং ইউকে। কেউ জিজ্ঞেস করছে এই মুদ্রাগুলো পছন্দের হবে কিনা। ফেং ইউ জানায় লিউবাইওকে যে এই মুদ্রাগুলো খুবই সুন্দর, সে যাই পোজই নেবে না কেন ভালো হবে। লিউবাইও বলে যে এগুলো মহামহিমকে সে প্রদর্শন করবে নৃত্যে, তাই সে দেখাচ্ছে। ফেং ইউ জানায় যে রাজধানীর বহু বায়ু সৌন্দর্য দেখে মোহিত এবং আশা করছে রাজাও তাই করবে, তার কাছে প্রণয় প্রার্থনা করবে। ফেং ইউ লিউবাইওকে জানায় কিছুক্ষণের মধ্যে রাজার সভা শেষ হয়ে যাবে এবং সেই পথ ধরেই আসবে। বায়ু জানায় কনসার্ট ডাগরে থেকে এই কথাই জানিয়েছে। উনি ফেং ইউ দেখতে পায় যে সুয়ান আর রাজা ঝ্যাং সেই পথ ধরে আসছে। বায়ু ফেং ইউর কাছে জিজ্ঞেস করে যে তাকে দেখতে ভালো লাগছে। তারপর সে তার সেই মুদ্রা নিয়ে দাঁড়ায় রাজার পথে, তো রাজা আর তার অ্যাটেন্ডার দুজনেই তাকে অ্যাভয়েড করে চলে যায়। বায়ুর অ্যাটেন্ডার ফেং ইউ তখন জোর গলায় রাজাকে বলে যে লিউবাইয়ের পায়ে মোচ লেগেছে। এই কথা শুনে সুয়ান আর রাজা ঝ্যাং দুজনেই থামে। বায়ু রাজা ঝ্যাংকে জানায় যে সে শুনেছে রাজা নৃত্য এবং সঙ্গীতে বিশেষজ্ঞ, তার নাচ প্র্যাকটিস করছিল এবং স্টেপে সে এখনো নিপুণ হয়ে ওঠেনি, তাই কি রাজা তাকে সাহায্য করতে পারে। রাজা ঝ্যাং লিউবাইকে জানায় তার যদি পায়ে মোচ লেগে থাকে তাহলে তার নাচ অভ্যাস করা উচিত না। তারপর লিউবাইও নেচে দেখাতে থাকে রাজা ঝ্যাংকে। এদিকে দেখায় জিনফিং আর সুফাং মহলে প্রবেশ করেছে। জিনফিং এখানে রাজার জন্য পুতুল তৈরি করে তার কক্ষ জুয়ানচেন হলে রাখতে যাচ্ছে। বলছে যে সুফাংকে যে সকালে সভা শেষ হয়ে গেছে, যার তার কক্ষে যাওয়ার আগেই তাদের এই পুতুলটা গিয়ে রেখে আসতে হবে। সুফাং বলছে এই কাজটা তো লুকিয়ে করার কোনো দরকার নেই, সে তো রাজাকে একটা গিফট করছে। ফেং বলে সুফাংকে যে শুধুমাত্র একটা গিফট করছে ঠিকই, তো এর মানে এটা নয় যে রাজাকে সে ক্ষমা করে দিয়েছে। দ্বিতীয়বার দেখলে সে তার উপর রাগ করবে না, এটা হতেই পারে না। তখনই তারা দুজন দেখতে পায় যে সামনে দাঁড়িয়ে রাজা, তার অ্যাটেন্ডার সুয়ান নৃত্য প্রদর্শন করছে, তার পাশে দাঁড়িয়ে তার অ্যাটেন্ডার ফেং ইউ। ফাং দৃশ্যটা দেখে বুঝতে পারে আর জিনফেংকে বলে সে যেন কোনোভাবে ক্রোধিত না হয়। ফেং হেসে বলে সে কখনোই ক্রোধিত নয়, সে তো শুধু নাচ দেখছে। রাজা ঝ্যাং বায়ু নৃত্য দেখে বলে খুবই সুন্দর হয়েছে, সবই তো ঠিক আছে, তো মনে হচ্ছে না যে কোনো পূর্ণতা আছে। ফেং সুফাংকে জিজ্ঞেস করে এখানে কি কমপ্লিমেন্ট দিচ্ছে লিউবাইওকে রাজা ঝ্যাং। ফাং জানায় জিনফেংকে যে তাকে আগে ভাগেই রাজা যেন রেগে না যায়। জিনফেং এখানে দৃশ্য দেখে সুফাং খুব ভালো মতো বুঝতে পেরেছে লিউবাইওকে সিধে সাদা মনে হলো, এখানে সবার সামনে এত উন্মুক্ত জায়গা যাকে সিডিউস করার চেষ্টা করছে, তার সাহস কি করে হলো। ফাং জিনফেংকে পরামর্শ দেয় যে সে তার লিউবাইও তার বোন বলে তাকে যেন কোনোভাবেই তার উপর নরম না হয়, তাদের উচিত যে লিউবাইয়ের সামনে গিয়ে তার মাথা চুল ছিঁড়ে ফেলার। বলে ঠিক আছে তারা এই কাজটাই করবে। তো এই কথা বলে উল্টো পথ ধরে সেখান থেকে চলে যায়। এদিকে রাজা ঝ্যাং লিউবাইয়ের কাছে জিজ্ঞেস করে সে তো বলেছিল যে তার নাচের সমস্যা হচ্ছে, কোনো নিপুণতা প্রাপ্ত করতে পারে
পারেন, এখানে তো সবই ঠিকঠাক লাগছে। বলে লিউ বায়ু তাকে কি দেখাতে চাইছে। বায়ু বলে সে কি চাইছে না যাতে বায়ু সব নাচের মধ্যে এই নিপুণতা প্রাপ্ত করুক। ঝ্যাং জানে এতক্ষণ দাঁড় করিয়ে সে তার সময় নষ্ট করেছে। বায়ু জানায় যে এটা জন্মদিনের জন্য রাজা ঝ্যাং এর কাছে প্রদর্শন করবে, তার জন্য প্রিপেয়ার করছিল। ঝ্যাং লিউ বায়ুকে বলে যে সোজাসুজি ভাবে বলতে যে কি বলতে চাইছে। বায়ু বলে রাজা ঝ্যাং এর কাছে অর্থপূর্ণ তাহলে কি? লিউ বায়ুর নৃত্য প্রদর্শন তার কাছে অর্থপূর্ণ মনে হলো না। ঝ্যাং বলে জন্মদিনের জন্যই যদি সে প্রিপেয়ার করে থাকে তাহলে এখনই কেন দেখালো? তার কাছে অর্থপূর্ণ হলো। কথাটা বলতে গিয়ে তার রানীর সাথে কাটানো সমস্ত সময়ের কথা মনে পড়ে। এখানে রানী তাকে সাহায্য করেছে, তখন সেখানে সেই সময়ের ভালো মুহূর্তগুলো আছে। প্রথম দেখা থেকে এখন পর্যন্ত হয়ে যাওয়া সব ঘটনা যার হঠাৎ করেই মনে পড়ে যায়। সমস্ত ভাবার পরই রাজা মনে মনে ভাবে সেই কুমড়োটার কথা কেন ভাবছে। কম স্বাদ বা রুচি তো কোনো রাজার হওয়া উচিত না। হয়তো লিউসি না থাকায় তার উপর চাপ বেশি পড়ছে, কাজের একটু বেশি স্ট্রেসফুল হয়ে যাচ্ছে, হয়তো তার এখানে মতিভ্রম হচ্ছে। বায়ু চুপ থাকতে দেখে রাজার দিকে এগিয়ে গিয়ে কি হয়েছে জিজ্ঞেস করল। মুখ দিয়ে লিউ বায়ুকে রাজা ঝ্যাং বলে লিউ পরিবারের মেয়েদের থেকে এসে পিছু তো ছাড়াতে পারছে না, এটা ঠিকই। দ্বিতীয়বার যদি সিডিউস করার চেষ্টা করে রাজা ঝ্যাংকে লিউ বায়ু, তাহলে ফলাফল ভালো হবে না। বায়ুর অ্যাটেন্ডার ফেংই লিউ বায়ুকে জানায় যে অন্যান্য মানুষের মতো স্বাদ বা রুচি হয়তো রাজার নেই, হয়তো লিউ বায়ুকে সে উপেক্ষা করে চলে গেল। বায়ু বলে এরকম উল্টো পাল্টা কি করে হয়ে গেল বিষয়টা সে বুঝতে পারছে না। দিকে দেখায় ব্রিজের মধ্যে দিয়ে যেতে যেতে সুফাং আর জিনফেং কথা বলছে। ফাং জিজ্ঞেস করে জিনফেংকে যে লিউ বায়ুকে সে শিক্ষা দিল না কেন। ফেং বলে লিউ বায়ুকে সে শিক্ষা দিতেই যাবে বা কেন? মানে তো জিনফেংই লিউ বায়ুর সামনে প্রস্তাব রেখেছিল রানী হওয়ার। লিউ বায়ু তো সেই প্রস্তাবটা গ্রহণই করেছে, তো ভুল তো কিছু নেই। তাই হয়তো রাজাকে সে প্রভাবিত করার চেষ্টা করছে। ফাং বলে কিন্তু তার মনে হচ্ছে না যে রাজা লিউ বায়ুর মধ্যে আগ্রহ রাখে। ফেং বলে আগ্রহ কেন রাখবে না? তখন নৃত্য প্রদর্শনের সময় দেখলো না যে তখন প্রশংসাও করেছে রাজা ঝ্যাং লিউ বায়ুর। ফাং জানায় ঠিক আছে, তার মালকিন যতক্ষণ খুশি থাকবে সেও খুশি। ফেং জানায় সে ভীষণ খুশি এবং দুঃখটা সে তার রাজা ঝ্যাংয়ের মাটির পুতুলের মাথা ভেঙে ফেলে কথাটা বলে। ফাং এই দৃশ্যটা দেখে ভয় পেয়ে যায়। ফেং যেতে যেতে বলতে থাকে সে ভীষণ খুশি, এখন মধ্যে প্রচুর এনার্জি চলে এসেছে, মাথা থেকে অনেক দায়িত্ব চলে গেছে। দিকে দেখায় রাজা ঝ্যাংয়ের সাথে তার অ্যাটেন্ডার সুয়ান এগিয়ে আসছে। রাজা ঝ্যাং পেছনে ফিরে গেলে তার সাথে সুয়ানও ফিরে যাচ্ছে। রাজা ঝ্যাং এগিয়ে গেলে সুয়ানও এগিয়ে আসছে। ঝ্যাং জিজ্ঞেস করছে যে সুয়ান এটা কি করছে। সুয়ান উল্টে প্রশ্ন করে সে তো এই প্রশ্নটা রাজা ঝ্যাংকেই করতে চাইছে, আর কি হয়েছে। ঝ্যাং এখানে অ্যাটেন্ডার সুয়ানকে জানায় যে পশ্চিমী শীতমহলে সে রানীর সাথে দেখা করতে চাইছে। বলে এটা তো ভীষণ ভালো কথা। ঝ্যাং রানী জিনফেং সত্যিই ভালো কি ভয়ানক এটা সে নিজেই দেখতে চায়। মানে সে তার ভালো ব্যবহার এবং কোনোভাবেই হারিয়ে যাবে না। দিকে জিনফেং আর সুফাং আস্তে আস্তে জিনফেং চারপাশ থেকে আওয়াজ শুনতে পায়। বলে এই শব্দ কোথা থেকে আসছে। উত্তরে সুফাং জানায় সে ময়দানে সেনারা প্রশিক্ষণ নিচ্ছে। ফেং বলে সেই দৃশ্য দেখতে চায়। এসব সৈন্যরা শর্টলিস্ট ভাবে মারামারি করছে। ফেং বলে রানীর জন্য এই ব্যবহারটা উচিত নয়। ফেং বলে রাজা যখন দিনের বেলা বিভিন্ন মহিলা নৃত্য প্রদর্শন উন্মুক্ত ভাবে দেখতে পারে তাহলে রানীর কি অসুবিধা। এখানে সেনা প্রশিক্ষণের কিছু দৃশ্যও দেখায়। অঙ্গরক্ষক সৈন্যরা প্র্যাকটিস করছে। এদিকে দেখায় রানী সিঁড়ি বেয়ে উঠে দেখছে প্রশিক্ষণলয়ের ভেতরে। সুফাং নিচে সিঁড়ি ধরে দাঁড়িয়ে বলছে তাকে বেশিক্ষণ না দেখতে, আশপাশ থেকে যদি কেউ এসে তাদের দেখে ফেলে তাহলে সমস্যা হবে। তোরে জিনফেং বলে দারুণ দেখতে, এদের দারুণ মাসেল আছে, সবার খুবই শক্তিশালী। ওদিন হয়েছে এরকম শক্তিশালী পুরুষ মানুষ সে দেখেনি। সুফাংকে বলে সে বেশিক্ষণ দেখবে না, তার দেখা হয়ে গেলে সুফাং এরই টার্ন। তখনই সেখানে রাজা ঝ্যাং এসে উপস্থিত হয়। ঝ্যাং জিনফেংকে সিঁড়ি থেকে নিচে নেমে আসতে বলে যে তাকে পরিস্থিতি আর তার উপাধি না ভুলতে সে রানী। ফেং জানায় সে কোনোভাবে নিচে আসবে না, সে তো শীতমহলের রানী। ফেং জানায় ঝ্যাংকে যে তারা নামমাত্র প্রতিপত্নী, এই তো দুজন দুজনকে এতটাই অপছন্দ করে, জন্যই দুপথে চলাই শ্রেয়। নৃত্য প্রদর্শন দেখে খুশি হোক, রানী এখানে সেনা প্রশিক্ষণ দেখে খুশি হোক। যার এবার মনে পড়ে যে জিনফেং কি বিষয়ে কথা বল। জানায় যে জন্মদিনে উপহার সেই প্রদর্শনী দিতে চেয়েছিল লিউ বায়ু, এটাই তাকে আগে দেখাচ্ছিল। ফেং জানায় যে রাজার জন্মদিনের জন্য রানী জিনফেং ও মাটির পুতুল বানিয়েছিল। ফেং বলতে বলে সুফাংকে যে এটাও জানিয়ে দিতে যে সেটা ভেঙে ফেলেছে। রাজা ঝ্যাং মনে মনে ভাবে কি আশ্চর্য, মহিলা মাটির পুতুল বানিয়ে সেটা ভেঙেও ফেলেছে, কি তাদের এতটাই অনুপযুক্ত মনে করে। ফেং এখানে মনে মনে বলে যে রাজা যদি তাকে আমন্ত্রণ জানায় তার জন্মদিনের পার্টি, হয়তো রানী জিনফেং কনসিডার করতে পারে, যাকে হয়তো ক্ষমা। ঝ্যাং বলে রানীকে যে সে যেহেতু তার এন্টারটেনমেন্টের জিনিস পেয়ে গেছে সে তাকে ব্যবস্থা করাচ্ছে। সুয়ানকে বলে যে লোক পাঠাতে এবং দেওয়ালের উচ্চতাগুলো বাড়িয়ে দিতে। কমান্ডার সুকে জানাতে যে প্রশিক্ষণলয়ের সব শ্রমিক এবং অঙ্গরক্ষকদের অন্য কোনো জায়গায় প্রশিক্ষণ দিতে। তারা খুবই চিৎকার তৈরি করছে, রানীর সমস্যা হচ্ছে। জিনফেং জানে তার কোনো সমস্যা হচ্ছে না, এগুলো রাজা ঝ্যাং জোর করে করছে। ঝ্যাং জানে হ্যাঁ সে ইচ্ছা করে করছে আর বেশ করছে যা করছে। এটাও জানিয়ে দেয় যে সিঁড়িটা দিয়ে রানী দেখছিল তাকে জ্বালানি রূপে ব্যবহার করে নিতে। পরই বাকি দরবারিরা যার আদেশ পালন করে সেই সিঁড়িটা নিয়ে চলে যায়। ফেং আর সুফাং আটকানোর চেষ্টা করেও তারা থামাতে পারেন। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।